কন্টিনিউ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকার ঐতিহ্যবাহী আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত শিক্ষা কার্যক্রম অনলাইন ক্লাস। আজকের এই ক্লাসটি মূলত যারা নবম শ্রেণীতে ভর্তি হয়েছ 2021 সালে, নতুন শিক্ষার্থী তোমাদের জন্য তোমাদের স্বাগত জানাই, তোমাদের প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে থেকে আমরা শুরু করলাম তোমাদের ক্লাস। আমরা আশা করব যে তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের এই ক্লাসগুলো উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো যে আমরা এখন তোমাদের সাথে ক্লাসে সরাসরি হাজির হতে পারছি না, সরকারি নির্দেশনা রয়েছে বন্ধ রাখার। তো সেই হিসাবে আমাদের এই প্রতিষ্ঠান তোমাদের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা নিয়মিত চালিয়ে যাচ্ছেন। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় অত্র একাডেমির সম্মানিত অধ্যক্ষ, সকলের শ্রদ্ধাভাজন মোহাম্মদ মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারকে, সেই সাথে সংশ্লিষ্ট বিভিন্ন শিফট ইনচার্জ এবং শ্রেণী ইনচার্জ এবং সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলকে জানাই কৃতজ্ঞতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে দুটি পরিচ্ছেদ নিয়ে, ব্যাকরণ অংশ থেকে দুটি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ শিরোনামের মধ্যে আমি একটু জানিয়ে দিই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রথম পরিচ্ছেদ 1 থেকে আমরা ভাষা এবং বাংলা ভাষা নিয়ে কথা বলবো, আর পরিচ্ছেদ 2 থেকে বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলবো। এই বিষয়টি আমরা আজকে মোটামুটি একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তো আজকের আমাদের এই প্রথম শিরোনাম যেটি রয়েছে সেটা হচ্ছে যে ভাষা ও বাংলা ভাষা। তো শুরুতেই আমি ভাষা সম্পর্কে তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে বিষয়টি বোঝার চেষ্টা করো। তোমাদের বইয়ে যেভাবেই থাকুক না কেন, আমি এটাকে খুব সহজ করে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আসলে ভাষা কি? আমরা যদি একটু ভেবে দেখি যে ভাষা হচ্ছে যে ভাব প্রকাশের মাধ্যম, অর্থাৎ একজন মানুষ যখন অন্যের কাছে তার মনের কথাটি প্রকাশ করে, অর্থাৎ যে মাধ্যমে প্রকাশ করে, সেই মাধ্যমটাই হচ্ছে যে ভাষা। তবে হ্যাঁ, সেটা অবশ্যই অর্থবহ হতে হবে। তাহলে আমরা বুঝলাম যে মানুষের মনের কথাগুলো যখন অর্থপূর্ণভাবে অন্যের কাছে প্রকাশ করে, সেই প্রকাশটাকে বলা হয় ভাষা। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের প্রশ্ন এসে যাচ্ছে যে আসলে তাহলে মুখ থেকে যে আওয়াজটা বের হচ্ছে, সেই আওয়াজটা কি হচ্ছে? অর্থপূর্ণ হলেই সেটি ভাষা তৈরি হচ্ছে। এখন যদি আমি বলি যে পাখির ডাক ভাষা নয় কেন, আবার যদি বলি গরুর ডাক ভাষা নয় কেন, সেটাও তো শব্দ, সেটাও তো মুখ থেকে বের হয়। হ্যাঁ, এই বিষয়টি একটু তোমাদের বুঝতে হবে যে পাখি ডাকছে, গরু ডাকছে, ছাগল ডাকছে, অন্য প্রাণীরাও ডাকছে, কিন্তু সেটি আমরা ভাষা বলতে পারি না। কারণ বুঝতে হবে যে আসলে এই ডাকের মধ্যে অর্থ নেই, অর্থাৎ এটি অর্থহীন, অর্থবহ না। এই জন্য আমরা এটাকে ভাষা বলতে পারি না। তো তাহলে আমরা নিশ্চয় বুঝেছি ভাষা হতে গেলে মুখ থেকে বের হওয়া আওয়াজ, কিন্তু সেটা অবশ্যই অর্থপূর্ণ। এখন আমরা অনেক সময় মানে যারা একটু ব্রেন একটু ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ স্বাভাবিকভাবে একটু অস্বাভাবিক হয়ে যায়, তখন তারা এলোমেলোভাবে কথা বলতে থাকে। তখন আমরা প্রায় বলে থাকি আসলে সে সঠিকভাবে কথা বলছে না বা ভাষা বলতে পারছে না। তো সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা বুঝেছো যে আসলে শুধু শব্দ হলে হবে না, সেক্ষেত্রে অবশ্যই অর্থ থাকতে হবে। তাহলে আমরা মোটামুটি ভাষা সম্পর্কে
স্পষ্ট হলাম, ভাষা হচ্ছে মুখ থেকে বের হওয়া আওয়াজ, যেটা অর্থপূর্ণ, অর্থাৎ অর্থ থাকতে হবে। পাশাপাশি আমাদের আরেকটি অংশ রয়েছে বাংলা ভাষা। বাংলা ভাষা আমরা জানি যে বেশ কিছু মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি, অর্থাৎ বাঙালি জনগোষ্ঠী আমরা একটা অংশ বাংলা ভাষায় কথা বলি, সেটাই হচ্ছে বাংলা ভাষা। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে সারা বিশ্বে যত মানুষ রয়েছে তার মধ্যে আমরা প্রায় 30 কোটি মানুষ আমরা এই বাংলা ভাষায় কথা বলি। তাহলে আমি বললাম কি 30 কোটি মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি। এখান থেকে আরোভাবে যদি আমরা ভাগ করে বুঝি, এই 30 কোটি থেকে কোন এলাকায় কতটুকু মানুষ, কী পরিমাণ মানুষ বাংলা ভাষায় কথা বলে, সেটিও আমরা এখান থেকে বের করতে পারি। যেমন আমি তোমাদের বললাম টোটাল 30 কোটি। এই 30 কোটি থেকে প্রায়, এটা মাথায় রাখবে যে এটা প্রায় 30 কোটি মানুষ বাংলায় কথা বলে। এখন এই 30 কোটি থেকে আমরা বুঝে নিই যে বাংলাদেশে, অর্থাৎ আমাদের দেশে, আমরা বাংলাদেশে কথা বলি আনুমানিক নয়, আমরা 16 কোটি মানুষ সবাই আমরা বাংলায় কথা বলি। ঠিক একইভাবে আমরা পশ্চিমবঙ্গে যদি যাই, ভারতের পশ্চিমবঙ্গে আমরা যদি ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে ধরি, পশ্চিমবঙ্গে আমরা আনুমানিক কথা বলি, এখানে প্রায় 10 কোটির মতো মানুষ এখানে কথা বলি। এখানে আমরা সব প্রায় বলতে পারি, কারণ একেবারেই সঠিকভাবে তো বলা যায় না, মোটামুটি কাছাকাছি একটা হিসাব আমরা বলতে পারি। এরপরে আমরা যদি ভারতের আরও কিছু রাজ্যের কথা ধরি, যেমন ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, এরকম, যেমন আমরা যদি আরও কয়েকটি, যেমন ত্রিপুরা, তারপরে আসাম, তারপরে হচ্ছে যে ঝাড়খণ্ড, ইত্যাদি ইত্যাদি, এরকম আরও বেশ কিছু রাজ্যে আমরা কথা বলি আনুমানিক হচ্ছে যে 3 কোটি সহ অনেক রাজ্যে মিলে হচ্ছে যে 3 কোটি। তাহলে হলো 16 আর 10 26 আর 3 29, আর বিশ্বের অন্যান্য সকল রাষ্ট্রে আনুমানিক হচ্ছে যে তোমার 1 কোটি। তাহলে এভাবে আমরা যদি মোটামুটি একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে প্রায় এই 30 কোটি মানুষ আমরা মোটামুটি বাংলা ভাষায় কথা বলি। 16 আর 26, 27, 28, 29, 30, এভাবে আমরা মোটামুটি একটু হিসাব রাখবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে রাখতে হবে যে আমরা আসলে এই ব্যাকরণ অংশটা পড়ি একটি উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমরা যখন পরীক্ষায় উত্তর দিতে যাই, সেখানে আমাদের 4টি অপশান থাকে, অর্থাৎ ছোট ছোট কোশ্চেনের বিনিময়ে, যেটাকে তোমরা নৈর্ব্যক্তিক বলে থাকো, অথবা তোমরা ইংরেজিতে MCQ বলে থাকো, সঠিক উত্তর বলে থাকো। সংক্ষেপে যেটা আমাদের প্রশ্ন করে 4টে অপশান দেওয়া থাকে, অর্থাৎ 4টি অপশান থেকে আমাদের একটি অ্যান্সার করতে হয়। সেখানে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এই প্রশ্নটি আমাদের খুব মনে রাখতে হবে, কারণ এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় এসে থাকে, আমাদেরকে সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে বাংলা ভাষার মোটামুটি কথা। তো আমরা এছাড়া আরও এখান থেকে আমাদের আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে যে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। সেই লিপি সম্পর্কে আমি তোমাদেরকে একটু অবগত। এই বাংলার যে লিপি, এই লিপিকে বলা হয় বাংলা লিপি। অর্থাৎ আমরা মনে রাখব
যে বাংলা ভাষা গুলো যেখান থেকে তৈরি হয়েছে, যে বর্ণর মাধ্যমে তৈরি হয়েছে সেই বর্ণগুলোকে বলা হয় লিপি। তো এই লিপিতে আমাদের মনে রাখতে হবে আমরা দুই ধরনের বর্ণের কথা আমরা সবসময় জানি, একটা হচ্ছে যে স্বরবর্ণ আর একটা হচ্ছে যে ব্যঞ্জনবর্ণ। তাহলে আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে তোমরা নিশ্চয় পড়েছো যে স্বরবর্ণ কতটি, ব্যঞ্জনবর্ণ কতটি, এটা তোমরা জানো। তো স্বরবর্ণ হচ্ছে যে 11টি এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। সব মিলে আমরা জানি মোট 50টি বর্ণ রয়েছে। তাহলে এভাবে আমরা মোটামুটি আমাদের যে বাংলা ভাষার লিপি সে সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। আরও একটি খবর তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে যে প্রায় 2500 বছর আগে এই উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। এই ব্রাহ্মী লিপি হচ্ছে যে পূর্ব ভারতীয় শাখা, এর 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে থাকে। এটিও তোমাদের মনে রাখা দরকার, এটি থেকে কোনো সময় প্রশ্ন হয়ে থাকে। তবে আমি আজকে যেটুকু নিয়ে তোমাদের আলোচনা করলাম এই জায়গাগুলো থেকে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন সেগুলো এখান থেকেই সাধারণত এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এখান থেকেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে প্রথম পরিচ্ছেদ ভাষা এবং বাংলা ভাষা এ সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা পেলাম। আমি মনে করব যে তোমরা বাসায় আজকে থেকে তোমাদের ব্যাকরণ অংশটা শুরু করে দেবে। তোমরা নিশ্চয় জানো যে আমরা খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের সাথে আমাদের মুখোমুখি হতে পারবো, সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারবো। তখন ভালো লাগবে প্রতিদিন যে তোমাদের সাথে আমাদের কুশল বিনিময়, আনন্দ, অনেক সময় সুন্দর করে মজা করে কথা বলা, তোমাদেরকে প্রতিদিন আমাদের দেখা, তোমরা আমাদের সামনে আসা, এই যে একটা সুন্দর পরিবেশ আমাদের তোমাদের কাছে না আসতে পেরে আমাদের খুব বেশি ভালো লাগছে না। আমরা আশা করব সরকার অতি দ্রুতই তোমাদের সাথে আমাদের মুখোমুখি করবেন, সেই প্রত্যাশা রইল। এই মুহূর্তে আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের বন্ধুদেরকে ক্লাসটি শেয়ার করে দাও, সকলকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাও, তাহলে সবাই উপকৃত হবে, সবাইকে জানিয়ে দেবে। তাই এই টাইমে তোমাদের নিয়মিত ক্লাস থাকে, এক দিন এক সাবজেক্ট থাকে, তোমরা সেই অনুযায়ী যুক্ত হওয়ার চেষ্টা করবে। তো আমরা আজকে এখন পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ নিয়ে মোটামুটি আলোচনা করব, তোমরা খেয়াল করার চেষ্টা করো। বাংলা ব্যাকরণ আমরা এটা মোটামুটি একটু বুঝেছি, এখন দেখো বাংলা ব্যাকরণ কি। তোমরা ছোটবেলা থেকে ব্যাকরণ পড়ে এসেছো, হয়তো তোমরা কিছুটা কি বলবো সেই শব্দটি আনতে হয়, যদিও মুখে শব্দটি বলতে নেই, মুখস্থ শব্দটি থেকে আমাদের সবসময় দূরে সরে যেতে হয়। মুখস্থ করা তো ঠিক নয়, মুখস্থ শব্দটিও বলা ঠিক নয়, তোমরা আয়ত্ত বলা যায়। তোমরা হয়তো কোনোভাবেই এটাকে মুখস্থ করে রেখেছো যে ব্যাকরণ কি, কাকে বলে। অনেক সময় কেউ মুখস্থ একেবারে ধরলেই আমরা দেখেছি যে ছোটোবেলার সেই গতানুগতিক কথাগুলো দিয়ে দাও। আজকে আমরা কি করব, এই ব্যাকরণ কি বুঝতে হবে। ব্যাকরণ যদি না বুঝি তাহলে আমাদের এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে আমাদের আনসার দিতে বা উত্তর দিতে আমাদের অসুবিধা হয়। সেই জন্য বুঝতে হবে যে আসলে ব্যাকরণটা কি। আমি শুরুতেই বা একটু আগে বলেছি যে আমাদের এই ব্যাকরণ অংশ পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এমসিকিউ প্রশ্ন বা সঠিক উত্তর বা 4টি অপশান থেকে একটি অপশান, সঠিক অপশানটি টিকমার্ক করা বা উত্তর দেয়া, এটি আমাদের উদ্দেশ্য। তো তোমরা নিশ্চয় হয়তো জানো যে 30টি নৈবেত্তিক তোমাদের থাকে, 70 মার্কের থাকে নির্মিতি অংশ। আমরা জানি আমাদের বইয়ের 2টা অংশ, একটা নির্মিতি অংশ, একটা ব্যাকরণ অংশ। নির্মিতি থেকে 70 নম্বর থাকে, ওটা ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। এখন তো আর আজকে শুধু ব্যাকরণ নিয়ে কথা বলবো, ব্যাকরণের 2টা অংশ নিয়ে কথা বলবো। আর এই ব্যাকরণ থেকে আমাদের মোট 30টি নৈবেত্তিক থাকে, সেই 30টি নৈবেত্তিকের নিয়ে আমি মোটামুটি তোমাদের সাথে আলোচনা করছি। আমরা এখন আসছি বাংলা ব্যাকরণ নিয়ে। তো বাংলা ব্যাকরণ বলার আগেই হচ্ছে ব্যাকরণ নিয়ে কথা বলি। ব্যাকরণ কি? ব্যাকরণ হচ্ছে যে ভাষাকে সঠিক পথে পরিচালিত করা, ভাষাকে সঠিকভাবে পথ দেখানো। আসলে ভাষা চলছে, এখন ভাষা কোন দিকে চলছে, সে ভালো পথে চলছে না খারাপ পথে চলছে না সঠিক পথে চলছে কি চলছে না, সেই বিষয়টি খেয়াল রাখাই হচ্ছে যে ব্যাকরণের কাজ। তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে ব্যাকরণ একজন অভিভাবক? কার অভিভাবক? ভাষার অভিভাবক। তো এখন হচ্ছে যে
তোমরা মাথায় রাখবে যে তোমাদেরকে পরিচালিত করার জন্য, তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য তোমাদের বাবা মা থাকেন, বা আরও থাকেন শিক্ষক বা তোমাদের গুরুজন, অনেকে মুরব্বীরা থাকেন, তারা তোমাদেরকে সবসময় সঠিক পথ, সঠিক পরামর্শগুলো দিয়ে থাকেন। তো আসলে ঠিক এই মুরব্বীর অংশে কাজ করেন কিন্তু আমাদের ব্যাকরণ। তো তোমাদের বইয়ে রয়েছে বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণ তাহলে আমরা বুঝেছি যে বাংলা ভাষাকে সঠিক পথে পরিচালিত করার তিনি হচ্ছে বাংলা ব্যাকরণ, অর্থাৎ যে পদ্ধতি বা সিস্টেম, সেটাই হচ্ছে যে বাংলা ব্যাকরণ। তো আজকে আমরা এই বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলবো। তো আসলে সংজ্ঞার মধ্যে তোমাদের বইয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এরকম, যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে কথা বলা থাকে। তো স্বরূপ আর প্রকৃতি বলতে আসলে সঠিক রূপ আর প্রকৃতি, এটা কোন প্রকৃতির হওয়া উচিত। তুমি একটা কথা বললে, এই কথার মধ্যে কোনো ত্রুটি আছে কি না, সেই ত্রুটিটা সবসময় পথ দেখিয়ে দেয়, সবসময় এটা নীতি নির্ধারণ করে থাকেন হচ্ছে যে এই ব্যাকরণ। এই জন্য ব্যাকরণ অনেক গুরুত্বপূর্ণ, সে বড় অভিভাবক, অনেক ভাষাকেই সবসময় পরিচালিত করে, ভাষাকে সঠিক পথে পরিচালনা করাই তার কাজ। তো এখানে আমাদের আজকে মনে রাখতে হবে যে ব্যাকরণের সাধারণত 4টি আলোচ্য বিষয় থাকে। এই 4টি আলোচ্য বিষয় নিয়ে ব্যাকরণের আলোচনা থাকে। এই 4টি আলোচ্য বিষয় আমরা একটু মনে রাখার চেষ্টা করি বা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের এখান থেকে আরও বেশি প্রশ্নের উত্তরগুলো দিতে সুবিধা হবে। আমরা ব্যাকরণের 4টি বিষয় একটু জানার চেষ্টা করি, 4টি অংশ। এক হচ্ছে যে আমরা সবসময় প্রথমটা মনে রাখবো যে ধ্বনি তত্ত্ব। তারপরে 2 নম্বরে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে রূপ তত্ত্ব। আমি এগুলো বলবো কি তা বুঝিয়ে দেবো, তোমরা একটু আগে নামগুলো মনে রাখার চেষ্টা করো। তোমরা হয়তো ছোটোবেলা থেকে কম বেশি পড়েছো বা জেনেছো, টুকটাক হয়তো জেনেছো, কিন্তু এখন একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো, কারণ এখানে তোমাদের খুব প্রয়োজন হবে। এরপরে 3 নম্বর হচ্ছে যে বাক্যতত্ত্ব। তারপরে 4 হচ্ছে যে তোমার হচ্ছে যে অর্থতত্ত্ব। এই 4টা বিষয়ের উপর ব্যাকরণ নির্ধারণ করে। অর্থাৎ আমরা মনে রাখবো যে ব্যাকরণের এই 4টি বিষয় সাধারণত আমাদের আলোচ্য বিষয়। তো এখন এই 4টি বিষয় সম্পর্কে আমরা একটু মনে রাখার চেষ্টা করি। 4টি বিষয় কী কী? প্রথমেই বলেছি ধ্বনিতত্ত্ব। আমরা আসলে ভাষা প্রকাশ করতে গেলে আমাদের প্রথমেই প্রয়োজন হচ্ছে যে ধ্বনি। আমি এই সাইডে একটু ধারাবাহিকতা তোমাদেরকে আমি দিচ্ছি। প্রথমে ধ্বনি থেকে তৈরি হয় বর্ণর মাধ্যমে তৈরি হয় শব্দ থেকে তৈরি হয় শব্দের মাধ্যমে, তারপরে আমরা জানি পদ থেকে তৈরি হয় বাক্য থেকে তৈরি হয় ভাষা। তাহলে এই বিষয়গুলো, এই 6টি বিষয়, 1, 2, 3, 4, 5, 6, এই 6টি বিষয় তোমাদের মনে রাখা খুবই অত্যন্ত জরুরি। কেন? মুখ থেকে যে আওয়াজ বের হয়, আমি একটু এখান থেকে তারপরে এখানে আসবো, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। একটু ব্যাখ্যাভাবে আমি লিখেছি, তোমরা খেয়াল করার চেষ্টা করো। যে প্রথমে ধ্বনি হচ্ছে যে মুখ থেকে বের হওয়া আওয়াজ, অর্থাৎ আমাদের মুখ থেকে যে আওয়াজ বের হয় সেটাকে আমরা ধ্বনি বলি। অর্থপূর্ণ হতে হবে, তবে অর্থপূর্ণ আওয়াজই হচ্ছে ধ্বনি। এই ধ্বনি যখন আমরা লিখে প্রকাশ করি, যখন আমরা রূপ দিয়ে প্রকাশ করি, তখন সেটাকে বলা হয় কি? বর্ণ। আমরা কি বলি? ক বর্ণ, খ বর্ণ, গ বর্ণ, এভাবে আমরা অনেক বর্ণের কথা বলি, এগুলোকে বলা হয় বর্ণ। এরপরে একাধিক বর্ণ মিলে তৈরি হয় কি? শব্দ। যেমন আমি যদি বলি কলম, এখানে নিশ্চয় তোমরা বুঝেছ 3টা বর্ণ যুক্ত হয়েছে, অর্থাৎ ক যোগ ল যোগ ম। শুধু যুক্ত হয়নি, যুক্ত হওয়ার পাশাপাশি একটি অর্থ কিন্তু তৈরি হয়েছে। আমি যদি এমনভাবে লিখতাম, আমি যদি আগে বলতাম ম যোগ ল যোগ ক, তাহলে হতো কি? মলক। তো মলক নামে আসলে কোনো অর্থ নেই,
আমাদের কোনো অর্থ হয় না, সেই জন্য এটা শব্দ হবে না। তাহলে শব্দ হতে হলে কী করতে হবে, যে একাধিক বর্ণ, আমি আবারও বলছি, শব্দ হতে গেলে একাধিক বর্ণ একত্রে যুক্ত হয়ে একটি অর্থ তৈরি হতে হবে। আমি বলেছি যে এখানে 3টা বর্ণ একসাথে যুক্ত হয়েছে, কলম, ক, ল যোগ ল যোগ ম, এই 3টি বর্ণ যুক্ত হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করেছে। এই কলম, যেটা দ্বারা আমরা লিখি, অর্থাৎ আমাদের লেখার একটি উপকরণ কলম, সেই কলম 3টা বর্ণ দিয়ে যুক্ত হয়েছে এবং একটি অর্থ প্রকাশ করেছে, তাহলে এইখানে বলা হচ্ছে শব্দ। এভাবে আমরা মনে রাখবো। এরপরে আমরা আসছি পদ। এখন তোমরা বলবে স্যার পদ আর শব্দ তো একই। নো, সব শব্দ পদ এক নয়, এটা আজকে থেকে আমরা মাথা থেকে ঝেড়ে ফেলবো। অনেকের ক্ষেত্রে হয়তো ধারণা হতে ভুল ধারণা, তাহলে শব্দ কি পদ কি? হ্যাঁ, শব্দ কি পদ কি আমি বলছি, খেয়াল করো। আমি বলছি আমি কলম একটি শব্দ বলেছি, এই শব্দ দিয়েই আমি তোমাদের পদ বোঝাই। আমি যদি এভাবে তোমাদেরকে বলি যে আসলে আমি যদি বলি এ কলমে ভালো লেখা হয়, কলমে ভালো লেখা হয়, তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হলো। তাহলে আমি বললাম এ কলমে ভালো লেখা হয়, এটি একটি পূর্ণাঙ্গ বাক্য হলো। তাহলে এখানে যখন এই কলমটি আমি বোঝাতে চাচ্ছি, এই কলমটিকে বলা হচ্ছে পদ। তার মানে আমি বলতে চাচ্ছি যে পদ হচ্ছে শব্দ যখন বাক্যের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ বাক্যের মধ্যে যায়, তখন সেটা পদে পরিণত হয়। তোমরা আরও ছোটবেলা থেকে শিখেছো বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, অথবা তোমরা মুখস্থ করে ফেলেছো বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে পদ বলে। হ্যাঁ, ঠিক আছে, সবই কথা ঠিক আছে। এখন আমি যদি বলি বাক্যের মধ্যে ঢুকানো পদটিকে মানে শব্দটিকে পদ বলে, সেটাও হবে। তবে একটু শ্রুতিমধুর করে বলতে যে একটু ভালো করে বলতে গেলে এটাই বলতে হবে যে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। তাহলে বিভক্তিটা কোথায়? এই যে কলম যোগ এ কলমে, আমি কলমের মধ্যে সাথে একটা এ যোগ করেছি, এই এটাই হচ্ছে যে বিভক্তি। বিভক্তিটা আবার কি? আমি একটু দূরে চলে যাচ্ছি, যদিও এটা আজকের পাঠের মধ্যে খুব একটা সম্পৃক্ত না। বিভক্তি হচ্ছে যে শব্দের সাথে অতিরিক্ত যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়। আমি কলম বুঝিয়েছি, কলমের সাথে অতিরিক্ত বর্ণ যুক্ত করেছি। হ্যাঁ, বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করতে হয়, সেটাই হচ্ছে যে বিভক্তি। তাহলে আমরা বুঝে গেলাম যে শব্দ আর পদ হচ্ছে যে পার্থক্য এখানে। মানে যখন কতগুলো বর্ণ যুক্ত হয়ে একটি অর্থ প্রকাশ করে স্বাধীনভাবে থাকে, তখন সেটি শব্দ। কিন্তু যখন সেই শব্দটি কোনো বাক্যের মধ্যে দিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করা হয়, অর্থপূর্ণ বাক্য তৈরি করা হয়, তখন সেগুলোকে বলা হয় হচ্ছে যে তোমার পদ। যখন কতগুলো ইঁটকে আলাদা রাখা হয়, তখন সেটা শব্দ। ইঁটগুলোকে যখন একত্রে গেঁথে একটি ওয়াল তৈরি করা হয়, তখন সেটি হবে পদ। আমি এভাবে আরও বেশি ক্লিয়ার করার চেষ্টা করলাম তোমাদের, নিশ্চয়ই বুঝেছ। এরপরে শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো যে এরপরে আমরা বাক্য হচ্ছে যে কতগুলো পদ যখন একত্রে বসে একটি মনের অর্থ প্রকাশ করে। তাহলে আমরা দেখেছি এখানে অনেকগুলো পদ একসাথে বসে একটি পূর্ণাঙ্গ মনের অর্থ প্রকাশ করেছে। মনের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে, সেটা হচ্ছে যে তোমার বাক্য। এরপরে দেখো ভাষা। কতগুলো বাক্য যখন একত্রে বসে পাশাপাশি বসে বা একটি পূর্ণ অর্থ প্রকাশ করে বা কোনো ভাব বোঝাতে পারে বা কোনো বিষয়কে বোঝাতে চায় বা বুঝায়, সেটাকে বলা হয় তোমার ভাষা। তাহলে এখন আমরা চলে যাচ্ছি যে ধ্বনিতত্ত্ব কি। ধ্বনিতত্ত্ব হচ্ছে যে ব্যাকরণের যে অংশে ধ্বনি ও তার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা থাকে। তাহলে আমি বললাম এই ধ্বনি নিয়ে যেখানে আলোচনা থাকে সেটাকে বলা হয় ধ্বনিতত্ত্ব। তত্ত্ব মানে মূল কথা বা আসল কথা, অর্থাৎ ধ্বনি সংক্রান্ত বিষয় যেখানে আলোচনা থাকে। তোমাদের হয়তো এরকম একটা অধ্যায় থাকবে যে ধ্বনিতত্ত্ব, সেখানে যে ধ্বনি সংক্রান্ত বিষয়গুলো থাকবে সেখানে বলা হয় ধ্বনিতত্ত্ব। এরপরে দেখো রূপতত্ত্ব। রূপতত্ত্ব হচ্ছে, মনে রাখতে হবে, এই শব্দ বাংলা ব্যাকরণের শব্দগুলো নিয়ে যে অংশে বিস্তারিত আলোচনা করা হয়, অর্থাৎ যেখানে শব্দের বিষয়গুলো সম্পর্কে
একেবারে গূঢ় আলোচনা করা হয় বা তত্ত্বগত আলোচনা করা হয়, সেটাকে বলা হয় তোমার রূপতত্ত্ব। এরপরে আমরা আসছি বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের মধ্যে মনে রাখতে হবে যে যেখানে বাক্য নিয়ে যেখানে আলোচনা করা হয়, অর্থাৎ ব্যাকরণের বাক্যাংশ বা বাক্য নিয়ে বিস্তারিত যেখানে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় তোমার বাক্যতত্ত্ব। এরপরে সবশেষ আমরা যেটা আছে অর্থতত্ত্ব, খেয়াল করবে যে অর্থতত্ত্ব হচ্ছে যে এই যে মানে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এর যে একটা সার্বিক যে অর্থ থাকে, অর্থাৎ আমি ভাষার কথা বললাম, ভাষা হতে গেলে কতগুলো বাক্য লেখার পর তার একটি পূর্ণাঙ্গ অর্থ তৈরি হবে। সেই অর্থের বিস্তারিত বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেখানে সেই জায়গাকে বলা হয় অর্থতত্ত্ব। তাহলে আমরা মোটামুটি ব্যাকরণের এই বিষয়গুলো আমরা মোটামুটি বুঝে ফেলেছি যে আসলে ব্যাকরণের এই মূল বিষয়গুলো থাকতেই হয়, যে ব্যাকরণই হোক না কেন, এগুলো না থাকলে ব্যাকরণ পরিপূর্ণতা অর্জন করতে পারে না এবং খুব গুরুত্বপূর্ণ অংশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এই পর্যন্তই। আমরা দুটো পরিচ্ছেদ মোটামুটি কমপ্লিট করলাম। আমরা জানি অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের এই পরিচ্ছেদ থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে, তোমরা সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এরপরের ক্লাসে আবার এর বাকি অংশ অথবা অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে, তোমাদের পরামর্শ থাকবে, তোমরা এলোমেলো ঘোরাফেরা করবে না, বাসায় ঠিকমতো লেখাপড়া করবে। আমরা খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের সাথে যুক্ত হব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।